হ্যালো স্টুডেন্টস, আমি বুবুন স্যার। আজকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে মিন ভ্যালু থিওরেম নিয়ে আলোচনা করব। আমি বেসিক্যালি এখানে মিন ভ্যালু থিওরেম বলতে রোলস থিওরেম এবং ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমকে বোঝাতে চেয়েছি। যদিও ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমকে সংক্ষেপে মিন ভ্যালু থিওরেম বা এমভিটি বলা হয়। তো রোলস থিওরেম বা ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমে যাওয়ার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলে কন্টিনিউটি এবং ডেরিভেটিভস এর উপরে যে ভিডিওসগুলি আছে সেগুলিকে একবার অবশ্যই দেখে নিবে, কারণ এখানে রোলস থিওরেম এবং ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম পড়তে হলে আমাদের কন্টিনিউটি এবং ডেরিভেটিভস এর বেসিক আইডিয়াগুলো খুব ভালো করে ক্লিয়ার থাকতে হবে। আমি আজকে প্রথমে রোলস থিওরেম নিয়ে আমার ডিসকাশন স্টার্ট করছি। রোলস থিওরেমে কি বলা হয়েছে? ম্যাথমেটিশিয়ান রোলস বলেছিলেন যে সাপোজ দ্যাট y equals to f of x is number 1 continuous at every point in the closed interval a comma b, number 2 differentiable at every point of its interior open interval a comma b, and f of a equals to f of, then there exists at least one number c in between open interval a comma b at which f dash c equals to 0. তার মানে রোলস থিওরেমে বলা হয়েছে যে আমাদের কাছে একটা ফাংশন আছে y equals to fx। এই ফাংশনটা যদি এই তিনটি ক্রাইটেরিয়া হোল্ড করে, অর্থাৎ ফার্স্ট ক্রাইটেরিয়া হলো যে ক্লোজ ইন্টারভালের মধ্যে ফাংশনটা সবসময় কন্টিনিউয়াস হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো ওপেন ইন্টারভালের মধ্যে ফাংশনটা সবসময় ডিফারেন্সিয়েবল হবে। ওপেন ইন্টারভাল বলতে বোঝানো হয়েছে ফাংশনটা কিন্তু এ এবং বি এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কি হবে না সেটা আমাদের টেস্ট করা দরকার নেই। আমরা এ এবং বি এর মাঝখানে যে সমস্ত পয়েন্টস গুলো আছে সেগুলোতে টেস্ট করব, এবং লেফট বাউন্ডারি পয়েন্ট ও রাইট বাউন্ডারি পয়েন্টে ফাংশনের যে ফাংশনাল ভ্যালুস গুলি আছে, অর্থাৎ এফ অফ এ এন্ড এফ অফ বি, এগুলো ইকুয়াল হবে। যদি ইকুয়াল হয় তাহলে ইন্টারভালটার মধ্যে আমরা মিনিমাম একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে ফাংশনটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ভ্যালুটা 0 হবে। তো এটাকে যদি আমি জিওমেট্রিক্যালি তোমাদের সামনে এক্সপ্রেস করি তাহলে এটা মানেটা কি দাঁড়ায় দেখো। এখানে আমি একটা কার্ভ ড্র করলাম y equals to fx। এই কার্ভটাতে দুটো পয়েন্ট কনসিডার করা হলো, একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি। এর করেসপন্ডিং পয়েন্ট হলো l অন দ্য x অ্যাক্সিস আর b এর করেসপন্ডিং পয়েন্ট হলো ক্যাপিটাল M অন দ্য x অ্যাক্সিস। এবার রোলস বললেন যে a থেকে b এই ইন্টারভ্যালটার মধ্যে ফাংশনটা সবসময় কন্টিনিউয়াস, মানে এখানে কোনো ব্রেকিং নেই, এবং এই ইন্টারভ্যালটার মাঝখানের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। মিন্স এই ইন্টারভ্যালটার মাঝখানে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ফাংশনটাকে আমি যদি কোনো ট্যানজেন্ট ড্র করি তাহলে সেই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যাবে। এবং থার্ড নাম্বার কন্ডিশনে বলা হলো যে রাইট হ্যান্ড যে ভ্যালুটা আছে, অর্থাৎ এফ অফ এ আর এফ অফ বি এই দুটো ইকুয়াল। তো আমরা জানি এফ অফ এ আর এফ অফ বি ইকুয়াল বলতে এই হাইটটা কি ইকুয়াল বোঝানো হয়েছে। তাহলে এই ইন্টারভ্যালটার মধ্যে আমি মিনিমাম একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে ফাংশনটাতে যদি আমরা কোনো ট্যানজেন্ট ড্র করি সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিস এর সঙ্গে প্যারালাল হবে। তো এটাকে যদি আমি আবার এইভাবে দেখাই, যেহেতু এখানে মিনিমাম একটা পয়েন্ট বলা হয়েছে তো একের বেশি পয়েন্টও থাকতে পারে যে পয়েন্টে আমি যদি ট্যানজেন্টস ড্র করি সেই ট্যানজেন্টস গুলো এক্স অ্যাক্সিস এর সঙ্গে প্যারালাল হবে। দ্যাট ইজ লেট ক্যাপিটাল এল কমা ক্যাপিটাল এম বি দ্য পয়েন্টস অন দ্য নাম্বার axis OX representing the real numbers a comma b respective। মানে এর এলটা স্মল a x equals to a point কে আর ক্যাপিটাল M x equals to b point কে রিপ্রেজেন্ট করে। So we draw the graph of the function y equals to f of x and let capital A comma b be the points on its corresponding l comma m respective। তার মানে এই l a এই ভ্যালুটা হলো f of a আর m b এই ভ্যালুটা হলো f of b। তাহলে a পয়েন্টস এর কোঅর্ডিনেটস কত হবে? a পয়েন্টস এর কোঅর্ডিনেটস হবে a comma f of a, আর b পয়েন্টস এর কোঅর্ডিনেটস কত হবে? b পয়েন্টস এর কোঅর্ডিনেটস হবে b comma f of b। Now from the conditions 1, এক নম্বর কন্ডিশনস এ কি বলেছিল যে the graph is a continuous curve between the points a and b, অর্থাৎ এই পয়েন্ট দুটোর মাঝখানে কার্ভটা অলওয়েজ কন্টিনিউয়াস, এখানে কোথাও ব্রেকিং বা ডিসকন্টিনিউটি থাকবে না। সেকেন্ড কন্ডিশনে বলা হয়েছিল যে দ্য কার্ভ হ্যাজ ট্যানজেন্টস অ্যাট এভরি পয়েন্ট বিটুইন এ অ্যান্ড বি, অর্থাৎ এ আর বি এর মাঝখানে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কার্ভটার ট্যানজেন্টস ড্র করা যাবে। এ আর পয়েন্টে যাবে কি যাবে না সেটা নিয়ে রোলস কিছু বলেননি। আর থার্ড নম্বর পয়েন্টসে বলা হয়েছিল যে এল অফ এ ইকুয়ালস টু এল অফ বি, মিন্স এই হাইটটা আর এই হাইটটা ইকুয়াল। সিন্স এফ ড্যাশ এ ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ দি ট্যানজেন্ট টু দ্য কার্ভ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, এটা আমরা জানি যে এফ ড্যাশ এ বা ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ, এটা বলতে বোঝায় যে আমরা y equals to fx এই যে কার্ভটা আছে এই কার্ভটার x equals to a পয়েন্টে যদি কোনো ট্যানজেন্ট ড্র করি সেই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট হবে dy dx বা f dash a. So since f dash a is the gradient of the tangent to the curve y equals to fx at x equals to a, f dash x vanishes at least once between x equals to a and x equals to b. Geometrically we say that we get at least one point C on the graph between a and b such that the tangent at C is parallel to OX. অর্থাৎ আমরা এই ইন্টারমিডিয়েটের মধ্যে মিনিমাম একটা পয়েন্ট পাবো, একের বেশি পয়েন্টসও পেতে পারি যে পয়েন্টসে আমরা যদি কোনো ট্যানজেন্ট ড্র করি সেই ট্যানজেন্টটা ডেফিনেটলি এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল থাকে। তো এই হলো আমাদের রোলস থিওরেম। তো আমরা যখন রোলস থিওরেম নিয়ে ডিসকাস করব এবং প্রবলেম ফেস করব তখন তোমরা দেখবে আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে টেস্ট করছি। আমি প্রথমে কন্টিনিউটি টেস্ট করব, যদি কন্টিনিউটি টেস্ট হোল্ড করে দেন আমি ডিফারেন্সিয়েশন টেস্ট করব, যদি ডিফারেন্সিয়েশন হোল্ড করে তাহলে আমি 3 নাম্বার অর্থাৎ এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি এই দুটো টেস্ট করব। যদি এই তিনটা কন্ডিশন হোল্ড করে তাহলে আমি সি পয়েন্টটাকে বের করে দেখাবো যে হ্যাঁ এরকম অ্যাটলিস্ট একটা
x ইকুয়ালস টু c পয়েন্ট আছে ইন দ্য ইন্টারভাল a, b। এবার তোমরা প্রবলেমটা ফেস করলে যে প্রথম টেস্ট করলে দেখলে কন্টিনিউটি ব্রেক হলো, অর্থাৎ কন্টিনিউয়াস হলো না, তাহলে কিন্তু তোমরা 2 আর 3 নাম্বারটা টেস্ট করবে না, এখন স্টপ করে দেবে। যদি দেখা যায় যে 1 নাম্বার হলো 2 নাম্বার হলো না, তাহলে 2 নাম্বারের পরে তোমরা কনক্লুড করবে যে হেন্স রোলস থিওরেম ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আর 3 নাম্বারটা টেস্ট করবে না। তো এইভাবে স্টেপ বাই স্টেপ যাবে, এবং যে স্টেপে গিয়ে তোমরা দেখবে যে ফেল হয়ে যাচ্ছে, তারপরের স্টেপসগুলোকে আর ভেরিফাই করার কোনো দরকার নেই, সেখানে স্টপ হয়ে তোমরা কনক্লুড করবে যে হেন্স রোলস থিওরেম ডাজ নট এক্সিস্ট। কিন্তু যদি সেই স্টেপটা হোল্ড করে তাহলে ডেফিনেটলি তারপরের স্টেপে আমাদেরকে যেতে হবে। তো এই হলো আমাদের রোলস থিওরেম। জেনারেলি রোলস থিওরেমকে রোলস থিওরেম বলে ডাকা হয়, আর ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমকে আমরা শুধুমাত্র মিন ভ্যালু থিওরেম বা সংক্ষেপে MVT এভাবে ডেকে থাকি। তো দেখো ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম আর মিন ভ্যালু থিওরেমে কি বলা হয়েছে, যে let y equals to f of x be a function defined on the closed interval a, b, আগের বারও তাই ছিল, such that number 1 f of x is continuous on the closed interval a, b, and f of x is differentiable on the open interval a, b। তো আমরা রোলস থিওরেমে এই দুটো কন্ডিশন পেয়েছিলাম। ফার্স্ট কন্ডিশন ছিল আমাদের কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভাল a, b, আর ডিরাইভেবল ইন দ্য ওপেন ইন্টারভাল a, b। অর্থাৎ রোলস থিওরেম এবং ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমের প্রথম দুটো কন্ডিশন কিন্তু সেম। এবার তোমরা মন দিয়ে দেখো, ল্যাগ্রেঞ্জেস থিওরেমে কিন্তু কোনো থার্ড নাম্বার কন্ডিশন নেই, এই দুটো কন্ডিশনই অনলি কন্ডিশনস। তাহলে এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট x ইকুয়ালস টু c ইন দ্য ওপেন ইন্টারভাল a, b such that f dash c equals to f of b minus f of a by b minus a, যেখানে রোলস থিওরেমে বলা ছিল যে f dash c equals to 0 হবে, সেখানে ল্যাগ্রেঞ্জেসের থার্ড নাম্বার কন্ডিশন কিছু নেই। থার্ড নাম্বারের জায়গায় তিনি ডাইরেক্ট বললেন যে এই ইন্টারমিডিয়েটে আমরা অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে ফাংশনটার ডেরিভেটিভের ভ্যালু দ্যাট ইজ ইকুয়ালস টু f of b minus f of a হোল ডিভাইডেড বাই b minus a হবে। সো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ মিন ভ্যালু থিওরেম অর ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম। সো এখানে আমাদের কাছে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস আছে, আর আমি এখানে একটা y ইকুয়ালস টু fx একটা কার্ভ ড্র করেছি। সো লেট AC be the graph of y equals to f of x in the interval closed interval a, b, and let a, c, b are the corresponding coordinates of the points capital A, capital C and capital B on the curve y equals to f of x। অর্থাৎ তোমরা বলতে পারো এই পয়েন্টটার x এর ভ্যালু a, এই পয়েন্টটার x এর ভ্যালু b, আর এই পয়েন্টটার x এর ভ্যালু হচ্ছে c। ক্যাপিটাল এর কোঅর্ডিনেটস হবে a, f of a, ক্যাপিটাল b এর কোঅর্ডিনেটস হবে b, f of b, এন্ড ক্যাপিটাল c এর যদি কোঅর্ডিনেটস বের করতে বলা হতো তাহলে সেটা হবে c, f of c। এবং এই ইন্টারভালটার মধ্যে অর্থাৎ ক্লোজড ইন্টারভাল a, b এর মধ্যে ফাংশনটা অলওয়েজ কন্টিনিউয়াস, এবং আমরা যখন কন্টিনিউটি টেস্ট করব ডেফিনেটলি আমরা কিন্তু ক্লোজড ইন্টারভাল নেব, এবং এই ইন্টারভালটার মধ্যে ফাংশনটা অলওয়েজ ডিফারেন্সিয়েবল। আবার আমরা আগেই বলেছিলাম ডিফারেন্সিয়েবল মানে বলতে বোঝানো হচ্ছে যে এই ওপেন ইন্টারভালটার মধ্যে প্রত্যেকটা পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করতে পারি। তাহলে ল্যাগ্রেঞ্জেস বললেন যে এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে এর মাঝখানে আমরা মিনিমাম একটা পয়েন্ট পাবোই পাবো, যে পয়েন্টটাতে ফাংশনটা যদি কোনো ট্যানজেন্ট ড্র করা হয় সেই ট্যানজেন্টটা এই দুটো পয়েন্টকে জয়েন করলে যে কর্ড পাবো সেই কর্ডের গ্রেডিয়েন্টের সঙ্গে ইকুয়াল হবে। অর্থাৎ এই যে ট্যানজেন্টটা আছে, ট্যানজেন্টটা এবং এই যে কর্ডটা আছে এবি কর্ড, এই কর্ড আর ট্যানজেন্ট এরা দুজন প্যারালাল থাকে। এবার দেখো আমাদের কাছে এর কোঅর্ডিনেটস আছে a, f of a, and b এর কোঅর্ডিনেটস আছে হচ্ছে b, f of b। তাহলে ab এর গ্রেডিয়েন্ট কত? তাহলে ab এর গ্রেডিয়েন্টকে যদি আমি m1 বলি তাহলে গ্রেডিয়েন্ট অফ ab দ্যাট ইজ ইকুয়ালস টু y2 minus y1 হোল ডিভাইডেড বাই x2 minus x1। এই হলো আমাদের গ্রেডিয়েন্ট অফ ab। আবার c পয়েন্টে যদি কোনো ট্যানজেন্ট ড্র করা হয় অর্থাৎ ct ট্যানজেন্ট, তার গ্রেডিয়েন্ট হবে f dash c। তাহলে ল্যাগ্রেঞ্জেস বললেন যে ইন্টারভালটার মধ্যে যদি ফাংশনটা সবসময় কন্টিনিউয়াস হয় এবং এই ইন্টারভালটার মধ্যে যদি ফাংশনটা সবসময় ডিফারেন্সিয়েবল হয়, কিন্তু ডিফারেন্সিয়েশনের সময় কিন্তু আমরা a পয়েন্ট আর b পয়েন্টটাকে কনসিডার করব না, আমরা মাঝখানে পয়েন্টসগুলোকে কনসিডার করব। তাহলে এই ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্ট অর্থাৎ f dash c এবং এই যে কর্ডের গ্রেডিয়েন্ট আমরা বের করলাম দ্যাট ইজ f of b minus f of a হোল ডিভাইডেড বাই b minus a, এরা ইকুয়াল হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ট্যানজেন্ট এবং এই যে কর্ড আছে এই কর্ড এরা প্যারালাল হবে। তো আজকে ভিডিওর প্রথম প্রবলেমটি দেখো, বলা হয়েছে ভেরিফাই রোলস থিওরেম ফর দি ফাংশন f of x equals to x into x minus 1 whole square in the interval closed interval 0, 1। So given f of x equals to x into x minus 1 whole square, এটাকে আমি ব্রেক করে সিম্পলিফাই করে পেলাম x cube minus 2x square plus x defined on the closed interval 0, 1। এবার তোমরা দেখলেই বুঝতে পারছো যে এটা একটা পলিনোমিয়াল ফাংশন, এবং আমরা জানি যে পলিনোমিয়াল ফাংশন সবসময় কি হয়, কন্টিনিউয়াস হয়। So we now observe number 1 f of x being a polynomial function and therefore continuous on the closed interval 0, 1। কারণ আমরা জানি যে কোনো পলিনোমিয়াল সেটা অলওয়েজ কন্টিনিউয়াস হয়। এবার এই পলিনোমিয়ালটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ f dash x equals to 3x square minus 4x plus 1 which is again a polynomial, এবং এই পলিনোমিয়ালটা ইটসেলফ একটা ফাইনাইট পলিনোমিয়াল হবে, কারণ পলিনোমিয়াল অলওয়েজ ফাইনাইটই হয়, এবং যেহেতু ফাইনাইট হচ্ছে তাহলে f dash x এর এক্সিস্টেন্স আছে। তার মানে আমরা বলতে পারি যে f dash x এক্সিস্ট করবে ইন দ্য ওপেন ইন্টারভাল 0, 1। We have
have to find f of 0. What is the value of f of 0? F of 0 is 0 and we have to find f of 1. What is the value of f of 1? F of 1 is also 0. তাহলে আমরা বলতে পারি যে f of 0 equals to f of 1. তাহলে আমরা দেখলাম যে রোলস থিওরেমে যে তিনটা কন্ডিশন ছিল, তিনটা কন্ডিশনে কিন্তু এখানে হোল্ড করলো। Thus all the conditions of Rolle's theorem are satisfied, so there must exist a real number c between 0, 1. অর্থাৎ যেহেতু রোলস থিওরেম হোল্ড করলো, তাহলে 0 আর 1 এই ইন্টারভ্যালটার মাঝখানে আমরা at least একটা পয়েন্ট পাবো x equals to c, যে পয়েন্টে ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ f dash c equals to 0 হবে। So what is the value of f dash c? F dash c এর ভ্যালু হবে 3c স্কয়ার minus 4c plus 1, because f dash x এর ভ্যালু কত? f dash x এর ভ্যালু আমরা পেয়েছি 3x স্কয়ার minus 4x plus 1। তাহলে f dash c কত দাঁড়াবে? f dash c দাঁড়াবে 3c স্কয়ার minus 4c plus 1। তো এই ভ্যালুটিকে 0 এর সঙ্গে কম্পেয়ার করা হলো, কম্পেয়ার করে দেখা গেল যে c এর ভ্যালু আসলো 1 আর 1/3। কিন্তু আমরা জানি আমরা যে সিটাকে চুজ করি সেটা ওপেন ইন্টারভাল 0 থেকে 1 এর মধ্যে নিতে হবে, অর্থাৎ আমরা বলতে পারি না যে c ইকুয়ালস টু 1। সি কখনোই 1 হবে না, কারণ এখানে ইকুয়াল নেই। আবার সি 0 হতে পারে না, তার মানে যে দুটো পয়েন্টস আছে, দুটো পয়েন্টের মধ্যে আমরা বলতে পারি যে সি এর ভ্যালুটা হচ্ছে 1/3। c equals to 1/3 belongs to 0, 1 such that f dash c equals to 0, hence Rolle's theorem is satisfied and required c equals to 1/3। তাহলে এইভাবে যখন তোমরা কোনো একটা প্রবলেম সলভ করবে বাই Rolle's theorem or Lagrange's mean value theorem, তোমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে কন্ডিশনস গুলোকে হোল্ড হচ্ছে কি হচ্ছে না সেটা টেস্ট করতে করতে যাবে, এবং যখন দেখবে যে সমস্ত কন্ডিশনস গুলো হোল্ড হয়ে গেল, তখন কিন্তু তোমাদেরকে সি এর ভ্যালুটা বের করে সেটাকে দেখাতে হবে। এর পরের এক্সাম্পলটি দেখো, এক্সাম্পল নাম্বার 2 বলা হয়েছে যে ভেরিফাই রোলস থিওরেম for the function f of x equals to x minus a whole to the power m into x minus b whole to the power n in the interval closed interval a comma b where m and n are positive integers। এখানে একটা মজার ব্যাপার হলো যে m আর n এগুলো যদি পজিটিভ ইন্টিজার না হয়ে নেগেটিভ ইন্টিজার হতো, তাহলে কিন্তু এই ফাংশনটা সম্পর্কে আমরা এতটা প্রেডিকশন রাখতে পারতাম না। কারণ সাপোজ মনে করো x minus a whole to the power 3, এটাকে কিন্তু আমরা পলিনোমিয়াল বলতে পারি, কিন্তু x minus a whole to the power -3 এটাকে কিন্তু আমরা পলিনোমিয়াল বলতে পারি না, কারণ এটা কিন্তু একটা ফ্র্যাকশনাল ফাংশন হবে, অর্থাৎ 1/x minus a whole cube, এবং এই ফাংশনটা আনডিফাইন্ড হবে এট দ্য পয়েন্ট x equals to a। কিন্তু এই ফাংশনটা কিন্তু অলওয়েজ ফাইনাইট হবে ফর এনি ভ্যালু অফ x। সো হিয়ার f of x equals to x minus a whole to the power m into x minus b whole to the power n defined on the closed interval a comma b। Now expand the x minus a whole to the power m and x minus b whole to the power n by the binomial theorem, and then taking the product we get f of x as a polynomial of x of degree m plus n, তাই তো? কারণ আমি যদি x minus a whole to the power m এটাকে বাইনোমিয়াল থিওরেমে এক্সপান্ড করি, তাহলে আমি x to the power m এর একটা পলিনোমিয়াল পাবো। আবার আমি যদি x minus a whole to the power এটাকে বাইনোমিয়াল থিওরেমে এক্সপান্ড করি, তাহলে আমি x to the power n এর একটা পলিনোমিয়াল পাবো। এবার এদের দুজনকে যদি আমি প্রোডাক্ট করি, তাহলে আমি যে পলিনোমিয়ালটা পাবো দ্যাট ইজ আ পলিনোমিয়াল অফ x to the power m plus n। ওকে, এবার যেহেতু এটা একটা পলিনোমিয়াল, তাহলে আমরা আগেই জানি বা আমরা আগেই থেকেই পেয়েছি যে পলিনোমিয়াল ফাংশন হলে সেটা সবসময় কন্টিনিউয়াস হয়। তাহলে এই ক্ষেত্রেও যে গিভেন ফাংশন আছে f of x, এটা ডেফিনেটলি কন্টিনিউয়াস হবে ইন দ্য ক্লোজড ইন্টারভাল a, b। অলরাইট, সিন্স পলিনোমিয়াল ফাংশন আর অলওয়েজ কন্টিনিউয়াস, thus f of x is continuous in the closed interval a, b। নেক্সট we have to find f dash x। তো তোমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে ফাংশনটিকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে যে আউটপুটটা আসবে সেটা হবে m into x minus a whole to the power m minus 1 into x minus b whole to the power n plus n into x minus a whole to the power m into x minus b whole to the power n minus 1। তো তোমরা অবশ্যই ডেরিভেটিভস গুলো নিজেরা ট্রাই করবে, এবং যদি বুঝতে অসুবিধা হয় আমার ডেরিভেটিভস এর উপরে যে ভিডিওস গুলো আছে সেগুলো একটু দেখে নেবে। এগেন দিস ইজ নাথিং বাট এ পলিনোমিয়াল, তাই তো? এটাও তো আবার একটা পলিনোমিয়াল, কারণ m আর n এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার্স। তাহলে এটা নিজে একটা পলিনোমিয়াল, আর যেহেতু এটা একটা পলিনোমিয়াল তার মানে এটা ফাইনাইট, এবং যদি এটা ফাইনাইট হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে f dash x এর এক্সিস্টেন্স আছে, অর্থাৎ f dash x এর এক্সিস্টেন্স আছে ইন দ্য ওপেন ইন্টারভাল a, b। তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস হলো ইন দ্য ক্লোজড ইন্টারভাল a, b, এবং ফাংশনটা ডিরাইভেবল হলো ইন দ্য ওপেন ইন্টারভাল a, b। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ f of a? আমরা যদি এখানে f of a পুট করি, তাহলে এখানে x এর জায়গায় a পুট করব, এখানে x এর জায়গায় a পুট করব, আমরা এখানে 0 পাবো। আর যদি আমরা f of b বের করি, তাহলে এখানে x এর জায়গায় b, এখানে x এর জায়গায় b বসাবো, বসিয়ে সিম্পলিফাই করলে আমরা কিন্তু এটাও 0 পাবো। তার মানে আমরা বলতে পারি যে f of a equals to f of b। Therefore, all the conditions of Rolle's theorem are satisfied. Hence, there exists at least one x equals to c belongs to open interval a, b such that f dash c equals to 0. তো f dash c এর জন্য আমরা এখানে এই রেজাল্টটাকে ইউজ করতে পারি f dash x equals to this। জাস্ট আমরা x এর জায়গায় c গুলো পুট করে দিলাম, c গুলোকে পুট করে দিলে আমাদের রেজাল্টে আসলো ইকুয়ালস টু 0। এবার তোমাদেরকে রেখে একটু সিম্পলিফাই করতে হবে, তোমরা সিম্পলিফিকেশনটা এখান থেকে দেখে নাও, আশা করি তোমরা নিজেরা করতে পারবে। তো এখানে সিম্পলিফাই করলে আমাদের c এর ভ্যালু আসবে an plus bm whole divided by m plus n which belongs to a, b।
সো দিস ইজ দ্য রিকোয়ার্ড সি। এরপরে কোশ্চেনটি দেখো, কোশ্চেন নাম্বার 3। এখানে বলা হয়েছে যে ভেরিফাই রোলস থিওরেম ফর ইচ অফ দ্য ফলোইং ফাংশনস f of x equals to sin x plus cos x in the closed interval 0, pi by 2. So given f of x equals to sin x plus cos x defined in the closed interval 0, pi by 2, since sin x and cos x are always continuous function in the open interval 0, pi by 2, তাই তো? sin x আর cos x এগুলো তো অলওয়েজ কন্টিনিউয়াসই হয় ইন দ্য ওপেন ইন্টারভাল অর ক্লোজড ইন্টারভাল 0, pi by 2। আবার আমরা জানি যে দুটো কন্টিনিউয়াস ফাংশনকে যদি আমরা অ্যাড করি বা সাম করি সেটাও একটা কন্টিনিউয়াস ফাংশন হয়। তাহলে সেখান থেকে আমরা বলতেই পারি যে এফ অফ এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন ইন দ্য ক্লোজ ইন্টারভাল 0, pi by 2। তো আমি এখানে যেভাবে স্টেপসগুলো লিখেছি এবং যেভাবে এগুলোকে ডিকটেট করেছি তোমরাও কিন্তু এক্সামে ঠিক সেভাবেই করবে, কারণ প্রত্যেকটা স্টেপে কিন্তু কিছু করে স্টেপ মার্কিংস থাকে। নাও উই হ্যাভ টু ফাইন্ড এফ ড্যাশ এক্স। হোয়াট ইজ দ্য এফ ড্যাশ এক্স? এফ ড্যাশ এক্স ইজ cos x minus sin x. Again, cos x is a continuous function and sin x is also a continuous function, and we know the difference of two continuous function is again a continuous function. তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে f dash x এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, আর কন্টিনিউয়াস ফাংশন মানে হলো যে f dash x এর এক্সিস্টেন্স আছে, and therefore you can say f x is differentiable in the open interval 0, pi by 2. Okay, now we have to find f of 0 and f of pi by 2. F of 0 is sin 0 plus cos 0, sin 0 is 0 and cos 0 is 1, that is f of 0 is 1. And f of pi by 2 is sin pi by 2 plus cos pi by 2, cos pi by 2 is 0 and sin pi by 2 is 1. So f of pi by 2 is 1. That is, we can say that f of 0 equals to 1 equals to f of pi by 2. তাহলে আমরা দেখলাম যে যে তিনটা কন্ডিশনস আছে রোলস থিওরেমে, তিনটা কন্ডিশনই কিন্তু হোল্ড করলো। তাহলে ডেফিনেটলি এই যে ইন্টারভালটা আছে 0, pi by 2, এই ইন্টারভালটার মাঝখানে আমরা মিনিমাম একটা পয়েন্ট পাবো x equals to c, যে পয়েন্টের মধ্যে আমরা যদি তার ডেরিভেটিভটা বের করি সেই ডেরিভেটিভের ভ্যালুটা 0 আসবে। তো লেট আস ডু ইট। Thus all the conditions of Rolle's theorem are satisfied, hence there exists at least one x equals to c belongs to open interval 0, pi by 2 such that f dash c equals to 0. আবার আমরা f dash x পেয়েছিলাম cos x minus sin x, তাহলে f dash c হবে cos c minus sin c equals to 0। sin c টাকে ট্রান্সপোজ করে ডান দিকে নিয়ে আসলাম, তাহলে cos c equals to sin c হলো, ডিভাইড করে দিলে হলো sin c by cos c 1, that is tan c equals to 1, আবার 1 মানে tan pi by 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে c equals to pi by 4। again pi by 4 belongs to open interval 0, pi by 2, hence Rolle's theorem is verified। এরপর কোশ্চেন নম্বর 4 এ দেখো বলা হয়েছে discuss the applicability of Rolle's theorem to the function f of x equals to x to the power 2 by 3 in the closed interval -1, 1। তো তোমরা খেয়াল রাখবে যখন x এর মাথার মধ্যে এরকম ভাবে ফ্র্যাকশন থাকবে 2 by 3, 3 by 4 বা নেগেটিভ থাকবে, তখন কিন্তু সেটাকে আমরা পলিনোমিয়াল বলতে পারি। পলিনোমিয়াল হতে হলে x এর পাওয়ারে অবভিয়াসলি পজিটিভ ইন্টিজার থাকতে হবে। নেগেটিভ ইন্টিজার বা এরকম ফ্র্যাকশনাল নাম্বার থাকলে সেখানে আমরা সেটিকে আর পলিনোমিয়াল বলতে পারি না। তো এই ক্ষেত্রে আমি কন্টিনিউটি টেস্ট না করে আমি ফার্স্টে ফাংশনটিকে ডিফারেন্সিয়েশন টেস্ট করেছি। সো গিভেন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 2 by 3 ডিফাইন্ড ইন ক্লোজ ইন্টারভাল -1, 1, তাহলে এফ ড্যাশ এক্স কত হলো? এফ ড্যাশ এক্স হলো 2 by 3 এক্স টু দি পাওয়ার 2 by 3 -1, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 by 3 এক্স টু দি পাওয়ার -1 by 3, দ্যাট ইজ 2 by 3 ইন্টু 1 by এক্স টু দি পাওয়ার 1 by 3। তা এই হলো আমাদের এফ ড্যাশ এক্স। এবার যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখব যে আমাদের যে এবার এফ ড্যাশ এক্স আসলো, এই এফ ড্যাশ এক্স এর ভ্যালুটি কিন্তু এই ক্ষেত্রে 2 by 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 by 3, এই ফাংশনটি কিন্তু আনডিফাইন্ড হবে, বা এই ফাংশনটি এই পার্টটি কিন্তু 0 হয়ে যাবে অ্যাট এক্স ইকুয়ালস টু 0। আবার আমরা জানি যে ডিনোমিনেটর যদি 0 হয় তাহলে টোটাল ফাংশনটি হয়ে যাবে আনডিফাইন্ড। এবার তোমরা দেখো আমাদের যে রেঞ্জটা দেওয়া আছে হচ্ছে এক্স ইকুয়ালস টু -1 থেকে এক্স ইকুয়ালস টু +1, এবং আমরা জানি এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টটি এই ইন্টারভ্যালের মাঝখানেই পড়ে। তার মানে আমরা বলতে পারি যে f dash x is undefined at x equals to 0 where 0 belongs to open interval -1, +1. Therefore f dash x does not exist for all values of x belongs to open interval -1, +1. Hence Rolle's theorem is not applicable to f of x equals to x to the power 2 by 3 in the closed interval -1, +1. কিন্তু যদি ইন্টারভালটি এরকম না থাকে, ইন্টারভালটি যদি 1, 2 থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু 0 does not belongs to 1, 2 হতো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে ইন দ্য ওপেন ইন্টারভাল 1, 2। কিন্তু এই ক্ষেত্রে যেই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে না সেই পয়েন্টটা এই রেঞ্জের মধ্যে পড়ে গেছে, তাই আমরা এখানে বলছি যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। এর পরের এক্সাম্পলটি খুব ইম্পর্টেন্ট এবং এটা এইচএস পরীক্ষাও এসেছে। ডিসকাস দি অ্যাপ্লিকেবিলিটি অফ রোলস থিওরেম ফর এফ অফ এক্স ইকুয়ালস টু mod x ইন দ্য ক্লোজড ইন্টারভাল -1, +1। তো এখানেও আমি আগের মতন করেই
ফাংশনটা ডিফারেন্সিয়েশন টেস্ট করেছি। তো তোমাদেরকে বারবার করে বলছি এই ভিডিওটি দেখার আগে অবশ্যই কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েশনের ভিডিওগুলি দেখে নেবে, নাহলে কিন্তু এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো আমরা জানি যে দ্য গিভেন ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, কোথায় -1 থেকে 0-র মধ্যে। 0 হবে যখন এক্স এর ভ্যালু 0 এবং প্লাস এক্স হবে যখন 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল +1। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো আমাদের ইন্টারভাল হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে। তো আমি ইন্টারভালটাকে 3টা পার্ট করলাম। তাহলে আমাদের এই -1 থেকে 0-র মধ্যে ফাংশনটার ভ্যালু হলো -x এবং 0 থেকে +1 এর মধ্যে ফাংশনটার ভ্যালু হলো +x, আর যেখানে 0 পয়েন্টটা আছে সেই পয়েন্টে ফাংশনটার ভ্যালু হলো 0। তাহলে এই হলো আমাদের ফাংশনটার ফরম্যাট। নাও লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট x equals to 0, that is L of f dash 0 limit that is equals to limit x tends to 0 negative f of x minus f of 0 by x minus 0, এটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল এবং এটা লেফট হ্যান্ড লিমিট। তাহলে যেহেতু এখানে আমি x tends to 0 নেগেটিভ বলেছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে 0 পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছি, তাহলে এখানে আমি f of x এর জায়গায় -x বসাবো। আবার f of 0 0ই আছে, বসালাম, বসিয়ে সিম্পলিফাই করলাম, -1 আসলো। অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট যখন করবো, লিমিট x tends to 0 পজিটিভ, 0 পজিটিভ মানে রাইট হ্যান্ড সাইডের থেকে 0 দিকে অ্যাপ্রোচ করছি, সেক্ষেত্রে f of x এর জায়গায় আমরা +x নিলাম, সিম্পলিফাই করলাম, আসলো +1। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট অ্যাট দ্য পয়েন্ট x equals to 0 সেটা কিন্তু আনইকুয়াল হচ্ছে, অর্থাৎ একটা এসেছে -1 আর একটা এসেছে +1। তো যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট অ্যাট দ্য পয়েন্ট x equals to 0 আনইকুয়াল, তাহলে আমরা বলতে পারি যে f of x is not differentiable at x equals to 0. That is, f of x is not differentiable for all x belongs to open interval -1, +1. Hence, Rolle's theorem is not applicable to f of x equals to mod x in the closed interval -1, +1. তো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপস কিন্তু করে দেখাবে। তো এর পরের প্রবলেমটি দেখো, কোশ্চেন নাম্বার 6 বলা হয়েছে যে ভেরিফাই ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম ফর দি ফলোইং ফাংশন f of x equals to x plus 1 by x in the closed interval 1, 3. তো বারবার বলছি আমাদের কিন্তু ইন্টারভালটা খুব ইম্পর্টেন্ট, ইন্টারভালের উপরে কিন্তু আমাদের ডিপেন্ড করে ফাংশনটা কন্টিনিউয়াস হবে কি হবে না। যেমন ধরা যাক যে এই ফাংশনটাই কিন্তু ডিসকন্টিনিউয়াস হতো যদি x এর ভ্যালুটা 0 হতো, কিন্তু 0 পয়েন্টটা কিন্তু আবার 1, 3 এই ইন্টারভ্যালের মধ্যে পড়ছে না। তাহলে আমাদের ইন্টারভ্যালের উপরে ডিপেন্ড করবে যে একটা ফাংশন কন্টিনিউয়াস হবে কি ডিসকন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে কি হবে না। তো given f of x equals to x plus 1 by x defined in the closed interval 1, 3, তাহলে এটাকে সিম্পলিফাই করে হলো x square plus 1 by x. Since f of x is undefined at x equals to 0, 0 পয়েন্ট আনডিফাইন্ড হবে, কারণ ডিনোমিনেটরটা 0 হয়ে গেলে সেটা আনডিফাইন্ড হয়। বাট x equals to 0 does not belongs to closed interval 1, 3, এর মধ্যে পড়ে না। Therefore, f of x is finite for all values of x in the closed interval 1, 3. That is, f of x is continuous in the closed interval 1, 3. কারণ যে পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড হবে সেই পয়েন্টটা এই ইন্টারভ্যালের মধ্যে পড়ে না এবং বাকি সমস্ত জায়গায় এটা কন্টিনিউয়াস, তার মানে ফাংশনটা এই ইন্টারভ্যালে সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে। নেক্সট দেখো f dash x হলো আমাদের x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হুইচ ইজ ফাইনাইট ফর অল ভ্যালুস অফ x ইন দ্য ওপেন ইন্টারভাল 1, 3। কেন? কারণ x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এগেন এই ফাংশনটা আনডিফাইন্ড হবে যদি x ইকুয়ালস টু 0 হয়, কিন্তু x ইকুয়ালস টু 0 এই পয়েন্টটা তো এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে পড়ে না, তাই না? তাহলে যেহেতু x ইকুয়ালস টু 0 এই পয়েন্টটা ইন্টারভ্যালের মধ্যে পড়ে না, তার মানে বলতে পারি যে ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে এক্সেপ্ট x ইকুয়ালস টু 1 অ্যান্ড x ইকুয়ালস টু 3 এই দুটো পয়েন্ট ছাড়া বাকি সমস্ত পয়েন্টসে ফাংশনটা ফাইনাইট। তার মানে আমরা বলতে পারি যে ওপেন ইন্টারভ্যালটার মধ্যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। তাহলে তোমরা দেখলে যে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম যে প্রথম কন্ডিশন, অর্থাৎ ফাংশনটা কন্টিনিউয়াস হলো এবং ফাংশনটা ডিফারেন্সিয়েবল হলো। তাহলে বাই ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম আমরা ইন্টারভ্যালটার মধ্যে মিনিমাম একটা পয়েন্ট পাবো x এর, যে পয়েন্টে ফাংশনটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ f dash c দ্যাট ইজ ইকুয়ালস টু হবে f of 3 minus f of 1 whole divided by 3 minus 1. Thus, both the conditions of Lagrange's mean value theorem are satisfied, so there exists at least one x equals to c in the open interval 1, 3 such that f dash c equals to f of 3 minus f of 1 by 3 minus 1. তো ভ্যালুসগুলোকে এখানে বসানো হলো, তোমরা এই জায়গাগুলোকে ভালো করে দেখে নাও, দেখে এভাবেই করবে এবং c এর ভ্যালু আমাদের প্লাস মাইনাস √3 আসলো। কিন্তু আবার বলছি আমাদের যে সিটা নেওয়া হয় সেই সিটা কোন ইন্টারভ্যালের মধ্যে থাকে, 1 থেকে 3 এর মধ্যে থাকে। তো আমাদের এখানে দুটো ভ্যালু এসেছে, একটা হচ্ছে যে +3 আর একটা এসেছে হচ্ছে -√3। তো তোমরা বুঝতে পারছো যে -√3 এটা কিন্তু 1, 3 ইন্টারভ্যালের মধ্যে পড়ে না। সুতরাং আমাদের এই ক্ষেত্রে যে c এর ভ্যালুটা আসবে সেটা হবে +√3। তো এর পরের এক্সাম্পল এটি, অর্থাৎ এক্সাম্পল নাম্বার 7, এখানে বলা হয়েছে যে ভেরিফাই দি হাইপোথিসিস অ্যান্ড কনক্লুশন অফ ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম ফর দি ফাংশন f(x) = √x² - 4 ইন দ্য ক্লোজড ইন্টারভাল 2, 4। তো এটাও কিন্তু পলিনোমিয়াল নয়, কারণ এখানে x² - 4 হোল টু দি পাওয়ার কিন্তু হাফ রয়েছে।
সিন্স এফ অফ এক্স ইজ আনডিফাইন্ড, এই ফাংশনটা আনডিফাইন্ড হবে যদি রুটের ভিতরে যে পার্টটি আছে সে পার্টটি যদি নেগেটিভ হয়, তাই তো? আমরা জানি যে রুটের ভিতরে যে পার্ট থাকে সেই পার্টটা যদি নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফোর এই পার্টটা যদি জিরো থেকে ছোট হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, রিয়েল নাম্বার থাকবে না। তো আমরা এখানে দেখব যে কোন কোন পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড হবে বা ফাংশনটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। তো এটাকে আমরা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে দেখলাম যে ফাংশনটা -2 থেকে +2 এর মধ্যে যদি থাকে এক্স এর ভ্যালু, তাহলে এই ফাংশনটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে আর রিয়েল ফাংশন থাকবে না। কিন্তু তোমরা দেখো আমাদের যে ইন্টারভ্যালটা দেওয়া আছে হচ্ছে 2 থেকে 4 এর মধ্যে, আর ফাংশনটা কমপ্লেক্স ফাংশন হয়ে যাবে কখন হবে? যদি এক্স এর ভ্যালু -2 থেকে +2 এর মধ্যে থাকে, তাহলে ফাংশনটা হয়ে যাবে একটা কমপ্লেক্স ফাংশন। হোয়ারএজ আমাদের এখানে ফাংশনটাকে ডিফাইন করা হয়েছে 2 থেকে 4 এর মধ্যে। তাহলে আমরা বলতে পারি যে 2 থেকে 4 এর মধ্যে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ফাইনাইট হবে এবং রিয়েল ভ্যালুড হবে। Therefore f of x is finite and so continuous for all values of x belongs to closed interval 2, 4. এরপরে f dash x equals to x by root over x square minus 4। আবার এই x square minus 4 এটাকে আমরা হয় নেগেটিভ করতে পারি অথবা এটাকে আমরা যদি জিরো করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে f dash x টা আনডিফাইন্ড হবে বা f dash x টা রিয়েল ফাংশন আর থাকবে না। তো এটা কখন জিরো হবে? এক্স স্কোয়ার মাইনাস ফোর যদি জিরো হবে যখন এক্স ইকুয়ালস টু +2 বা -2 হবে, তাই তো? এবার তোমরা দেখো আমাদের ইন্টারভ্যালটা কি ছিল? আমাদের ইন্টারভ্যালটা ছিল 2, 4 ফর কন্টিনিউয়াস ফাংশন, এবং আমাদের ইন্টারভ্যালটা চেঞ্জ হয়ে হলো 2, 4 ফর ডিফারেন্সিয়েবল ফাংশন। এইবার আমরা বলছি যে এই যে ডিনোমিনেটরটা আছে এটাকে যদি আমরা জিরো করি, তাহলে আমরা পাচ্ছি যে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের +-2। কিন্তু যেহেতু x বিলংস টু ওপেন ইন্টারভাল 2, 4, তার মানে x কখনোই 2 হতে পারে না এবং x কখনোই -2 হতে পারে না, তার মানে এই দুটো ভ্যালু তো হতেই পারবে না। আবার x স্কোয়ার মাইনাস 4 তার উপরে স্কোয়ার রুট, এটা কিন্তু একটা কমপ্লেক্স ফাংশন হবে যখন -2 থেকে x বড় +2 থেকে ছোট। কিন্তু যেহেতু x বিলংস টু ওপেন ইন্টারভাল 2, 4, তার মানে এই রেঞ্জের মধ্যে তো এটা পড়ে না। তার মানে এই রেঞ্জের মধ্যে x এর প্রত্যেকটা ভ্যালুজের জন্যই এই ফাংশনটা কিন্তু রিয়েল ফাংশন অ্যান্ড ফাইনাইট। তার মানে আমরা বলতেই পারি যে f dash x টা একটা ফাইনাইট ফাংশন, অর্থাৎ f dash x এর এক্সিস্টেন্স আছে। Therefore the given function is continuous in the closed interval 2, 4 and the given function is differentiable in the open interval 2, 4. Therefore by Lagrange's mean value theorem there exists at least one x equals to c belongs to open interval 2, 4 such that f dash c equals to f of 4 minus f of 2 by 4 minus 2। তো এখানে ভ্যালুসগুলোকে বসালাম, বসিয়ে আগের মতনই দেখো c equals to +-√6 আসছে, কিন্তু -√6 তো আর এই ইন্টারভ্যালের মধ্যে পড়ে না। তার মানে আমরা বলতে পারি যে c এর রিকোয়ার্ড ভ্যালু হবে +√6। হেন্স রিকোয়ার্ড c equals to √6 and Lagrange's mean value theorem is ভেরিফাইড। এরপরের কোশ্চেনটি দেখো, এটি আজকের ভিডিও লাস্ট কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটিকে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে নেওয়া হয়েছে এবং এটিকে আমরা ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম দিয়ে সলভ করব। বলা হচ্ছে ফাইন্ড এ পয়েন্ট অন দ্য প্যারাবোলা y equals to x minus 3 whole square where the tangent is parallel to the chord joining 3, 0 and 4, 1। তার মানে আমাদেরকে এই কর্ডটার উপরে এমন একটা পয়েন্ট বের করতে বলেছে যে পয়েন্টে আমরা যদি কোনো ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা আর এই দুটো পয়েন্টকে জয়েন করলে যে কর্ড পাবো তারা অ্যাকচুয়ালি প্যারালাল টু ইচ আদার হবে। তো এখানে আমরা ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করবো, কারণ আমরা ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমে দেখেছিলাম যে আমাদের যে কর্ড আছে সেই কর্ডটার সঙ্গে ট্যানজেন্টটা প্যারালাল হয়। তো আমাদের এই ক্ষেত্রে এই পয়েন্টটাকেই বের করতে বলা হয়েছে। অলরাইট, তো তোমরা একটু ডায়াগ্রামটা বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা ভালো করে আরেকবার দেখে নাও। সো লেট আস অ্যাপ্লাই ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম ফর দি ফাংশন f(x) equals to x minus 3 whole square in the interval 3, 4। এবার x minus 3 whole square কে যদি আমরা ব্রেক করি তাহলে আমরা পেলাম x square minus 6x plus 9, which is nothing but a polynomial। আর আমরা জানি যে polynomial always continuous হয় for all values of x belongs to closed interval 3, 4। Also f dash x equals to 2x minus 6, which is again a polynomial, এবং যেহেতু এটা নিজে একটা polynomial তার মানে এটা ফাইনাইট, এবং যেহেতু এটা ফাইনাইট তার মানে আমরা বলতে পারি f dash x এর এক্সিস্টেন্স আছে in the open interval 3, 4। তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস হলো in the closed interval 3, 4 এবং ফাংশনটা ডিরাইভেবল হলো in the open interval 3, 4। Therefore both the conditions of Lagrange's mean value theorem are satisfied, so there must exist a point c belongs to open interval 3, 4 such that
f dash c equals to f of 4 minus f of 3 by 4 minus 3। এবার এটাকে সিম্পলিফাই করা যাক। তো এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পেলাম? আমরা c এর ভ্যালুটা পেলাম হচ্ছে 7/2। তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে দেখাবে। এবং এই যে c এর ভ্যালুটা বের হলো, এটা অ্যাকচুয়ালি কিন্তু x এর ভ্যালু, কারণ আমরা এই ইন্টারভ্যালটার মধ্যে আমাদের যে ইন্টারভ্যালটা ছিল 4,3, সেই ইন্টারভ্যালটার মধ্যে আমরা মিনিমাম একটা x এর ভ্যালু পাইছি যে পয়েন্টে ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়ালস টু f of 4 minus f of 3 by 4 minus 3 হয়। অর্থাৎ আমাদের যে c এর ভ্যালুটা আসলো 7/2, এটা হচ্ছে x এর ভ্যালু। তো এই ভ্যালুটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে বা এখানে বসাতে পারি x এর জায়গায়। বসালে আমরা y এর ভ্যালু পেলাম 1/4। তার মানে আমরা বলতে পারি আমাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের মধ্যে যে গ্রাফটা ছিল, অর্থাৎ যে পয়েন্টটা ট্যানজেন্টটা কর্ডের সঙ্গে ইকুয়াল, সেই পয়েন্টটা দাঁড়ালো আমাদের তাহলে x এর ভ্যালু হচ্ছে আমাদের 7/2 আর y এর ভ্যালু হচ্ছে আমাদের 1/4। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড পয়েন্ট অ্যাট হুইচ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ ইজ প্যারালাল টু দ্য কর্ড জয়েনিং দ্য পয়েন্টস। ওকে, তো এইভাবে তোমরা ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে প্র্যাকটিক্যাল প্রবলেমও কিন্তু সলভ করতে পারো। তো আমি এখানে আরো তিনটা কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 11, যেগুলো 2016, 2017 এবং 2018 এ এসেছিল এইচএস এক্সামে, তো তোমাদের জন্য রেখে দিলাম। এগুলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আশা করি তোমরা আগের অঙ্কগুলোকে যদি দেখো এবং সেগুলো যদি ভালো করে বুঝতে পারো, তাহলে এই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো এগুলো করার পরে অবশ্যই আমাকে জানাবে যে এগুলো হলো কি হলো না। আর যদি না হয় বা তোমাদের যদি ভিডিও কোথাও বুঝতে অসুবিধা হয়, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাও। আর তোমাদের কাছে যে টেক্সট বুকস আছে বা যেগুলো রেফারেন্স বুক আছে, সেগুলো থেকে তোমরা এরকম ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম ও রোলস থিওরেমের উপরে আরো বেশ কিছু প্রবলেম সলভ করো।